চমৎকার, কি অসাধারণ দৃশ্য। শেষ পর্যন্ত তুই আমার বোনের পিছনে লাগলি। এতক্ষণ যাবত তোমার মেয়ের হবু হাজবেন্ডের সাথে ছাদের উপর। ছি ছি ছি। আসি, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, কি হলো? মোবাইল নিবা না? ও আচ্ছা আচ্ছা, তুমি তুমি এখানে কেন? দেখেছো তোমার যাত্রাপথে এসে কাল নাগিনী দাঁড়িয়ে আছে। আসলে চাচু, এই এলাকার মধ্যে একটা মেডিকেল ক্যাম্প বসেছিল, আমি সেখানেই এসেছিলাম। এখানে এসেছি, ভাবলাম কয়েকদিনের মধ্যেই তো বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, বাবা মায়ের কবরটা জিয়ারত করে তারপরেই ফিরে যাব। এখানে কয়েকটা দিন থাকবো আর কি। থাকো মানে কিসে থাকা থাকি? হ্যাঁ, এখানে কোনো থাকা থাকি হবে না। যেখান থেকে আসছো সোজা সেখানে চলে যাও। আর কোনো বাহানা খুঁজে পাও না, তাই না? এখন বাবার কবর জিয়ারতের উসিলা দিয়ে আমাদের বাড়িতে আসছো। তোমার কি মনে হয় তুমি না থাকলে তোমার বাবা মার কবর জিয়ারত হবে না? তুমি যে ছিলে না এত বছর, আমরা করিনি? জন্মের পরে মাকে খেয়েছো, বাবাকে খেয়েছো, এখন কি চাচা চাচিকে খেতে এসেছো? হ্যাঁ, আমি চাই না তোমার ছায়া আমার এই সংসারে পড়ুক। কিছুদিন বাদে আমার মেয়ের বিয়ে হবে, তোমার ছায়া পড়ে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায় কিংবা ওর শ্বশুর বাড়ি যদি কোনো অঘটন ঘটে, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও। দাঁড়িয়ে আছো কেন? তোমার চাচির কথা শুনতে পাওনি তুমি? যাও, এখন বেরিয়ে যাও। হ্যাঁ, বাবা ঠিকই বলেছে। তুমি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। দেখো, তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। যাও তো আমার চোখের সামনে থেকে। চাচা, আর কিছুদিন পরেই আমার ফাইনাল এক্সাম। এক্সামে যদি ফার্স্ট হয়ে যাই তাহলে আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। তাই ভাবলাম কবে না কবে আবার আমি দেশে আসি। যাওয়ার আগে যদি একবার বাবা মায়ের কবরটা জিয়ারত করে যেতে পারতাম তাহলে মনে অনেক শান্তি পেতাম। সে আশা করে আমি এখানে এসেছি। আপনি দয়া করে আমাকে আপনার বাড়িতে কয়েকটা দিন আশ্রয় দেন। আমি কথা দিচ্ছি, এই কয়েকটা দিন আপনারা যেটা বলবেন আমি সেটাই শুনবো। তারপর আমাকে তাড়িয়ে দিবেন না। তুমি থাকতে পারো, যে কয়দিনের কথা বলছো এই কয়দিন থেকে তুমি চলে যাবে। তবে একটা কথা মাথায় রেখো, তুমি রুম থেকে কখনো বের হবে না। তুমি তোমার রুমেই থাকবে, আমার চোখের সামনে যেন কখনো না আসো তুমি। তুমি এটা কি বলছো? ও আমাদের বাসায় থাকবে? কটা দিনের ব্যাপার তো, একটু সামলায় নাও। মা, শেষ পর্যন্ত তুমিও? আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো, আমি তোমাদের আগে পিছিয়ে নাই। শুনো বাবা, ও যেন আমার আশেপাশে না আসে। শোন, তোকে একটা কথা বলি, যেইভাবেই হোক ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এখন যদি ওরা না তাড়াতে পারি, দেখা গেছে যে সামনে আমাদের সম্পত্তিতে ভাগ বসাতে পারে। হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, বাবা কি করে ওকে থাকার পারমিশন দিল? আর মাও তো রাজি হয়ে গেল। আমার তো ওকে জাস্ট সহ্যই হয় না। শোন, তোকে একটা কথা বলে দিই, ও যেন তোর ধারে কাছে কখনো না আসতে পারে। আরে তুই পাগল নাকি? আমিও বাবাকে বলে দিছি ও যেন আমার আশেপাশে না আসে। কিন্তু সেটা না হয় বুঝলাম, ওরে তাড়াবো কিভাবে সে প্ল্যানটা তো বের করতে হবে। সব প্ল্যানই আমার করা আছে। শোন, তাহলে বাবা মার্কেট কোথায় করবে, তেমন কোনো প্ল্যান কি আছে নাকি তোমার করা? না, ওভাবে কোনো প্ল্যান করিনি, আমরা কথা বলে নিব না কোথায় করলে ভালো হয়। হ্যাঁ, তো বরাবরই তো গুলশান মার্কেট থেকে মার্কেট করে, তো এবার নয় বসুন্ধরা থেকেই তোমরা মার্কেট করো, কি বলো? হ্যাঁ, বসুন্ধরা খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এখন সেটাই। উনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। মানে এগুলো বাদ দাও। কি হলো, তুমি চা নিয়ে আসলে কেন? রহিমা কোথায়?
আসলে চাচি আম্মা রহিমা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম চাটা আমিই নিয়ে আসি। কি হলো, তুমি কিছু বলছো না যে? কি ব্যাপার? তোমাকে না আমি বলেছি ঘর থেকে না বেরোতে? তুমি এখানে কেন? চাচা, সারাদিন রুমের ভিতর একা একা বসে বসে খুব খারাপ লাগছিল আমার, তাই ভাবলাম বাইরে বের হয়ে যদি কিছু কাজ করি তাহলে ভালো লাগবে। হয়েছে হয়েছে, তোমার আর কাজ করতে হবে না, যাও রুমে যাও। মা বুঝো না, সুন্দর একটা স্মার্ট ছেলে দেখছে, এই জন্য আর সহ্য হলো না, চায়ের বাহানা দিয়ে নিজেকে দেখাতে আসছে। এখনো দাঁড়িয়ে আছো? যাও। কি হলো বাবা, চা নাও। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নাও। হ্যাঁ নিচ্ছি। বাবা, যতদিন মার্কেট শেষ না হচ্ছে তুমি আমাদের বাড়িতেই থাকো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নিন চা নিন। আমি আর এখন চা খাবো না, নাও তুমি খাও। কি ব্যাপার, ছাদে কি করছেন? তেমন কিছুই না, এমনিতেই দাঁড়িয়ে আছি। আপনি কাঁদছেন, চোখে পানি? না তেমন কিছুই না, এমনিতেই। আচ্ছা, আপনি কি কিছু লুকাচ্ছেন? কি লুকাবো বলেন? কিছু কিছু সত্য আছে যেটা না চাইলেও চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, ওনারা আপনার কি হয়? ওনারা দুজন আমার চাচা চাচি হয়। আপনার চাচা চাচি? তারপর আপনার সাথে এরকম ব্যবহার কেন করে? আমি এইসবের কিছুই জানি না। আমি যখন মায়ের পেটে তখন এইসব শুরু হয়েছে। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, সেদিনই আমার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এইসবের পেছনে তারা আমাকেই দায়ী মনে করছে। তারা মনে করে আমি অলক্ষী, অপয়া, আমাকে দেখলে নাকি সব কিছু অশুভ হবে। এর জন্য তারা আমাকে বাড়ি থেকে দূরে রেখেছে। সেই ছোট্টবেলা থেকে আমি অনাথ আশ্রমে থেকেই বড় হয়েছি। এই বাড়িতে তারা আমাকে রাখেনি। অনাথ আশ্রমের খাবার খেয়ে আমি বড় হয়েছি। তারা মন চাইলে খাবারের খরচ দিত, তা না হলে দিত না। এত বড় পরিবার থাকতেও আমি এতিম, আমার কেউ নেই। আমাকে দেখলে নাকি তাদের জীবনে কালো ছায়া নেমে আসবে। এই কারণে তারা আমাকে কেউ দেখতে পারে না, পছন্দ করে না। আমি আর এই দেশে বেশি দিন থাকবো না। ফাইনাল এক্সামটা শেষ হয়ে গেলেই আমি বিদেশে চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতো বাবা মায়ের কবরটা জিয়ারত করে যাই। আর আপনি আসার পর থেকে তো সব দেখতেই পাচ্ছেন কি হচ্ছে এসব আমার সাথে। তারা পারলে তো আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আর পারছি না, আমি আমার এই জীবন নিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি কান্নাটা থামান। এই মিষ্টি মুখে কান্নাটা মানায় না। কান্না করার কিছু নেই, সবকিছু একটা চমৎকার, কি অসাধারণ দৃশ্য। শেষ পর্যন্ত তুই আমার বোনের পিছনে লাগলি। যার সাথে আমার বোনের বিয়ের কথা চলতেছে তুই তার দিকে নজর দিলি। আমার বোনের সংসার হওয়ার আগে ভেঙে দিলি। না, তোকে আমি এখানে কিছু বলবো না। তোর এই আসল রূপটা বাবা মার সামনে তুলে ধরতে হবে, তাহলে তারা বুঝতে পারবে। এই চল, ভুল হচ্ছে। কথা শোনো। মার্কেটিং তো শেষ মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আত্মীয় স্বজন সবাইকে একটু দাওয়াত দাও, তাদেরও তো প্রিপারেশনের দরকার আছে। আমি তো দাওয়াত দিয়েছি, এবার যেগুলো বাকি আছে সেগুলো তুমি দাও। আয় বলছি। কি হয়েছে রে? মা, কি হয়নি তাই বলো। তুমি জানো এই মেয়েটা কি করছিল? কি করছিল? এতক্ষণ যাবত তোমার মেয়ের হবু হাজবেন্ডের সাথে ছাদের উপর। ছি ছি ছি, কি করে আমি বলবো তোমাকে? না আগে বলছিলাম এর মতো একটা কালছাপকে এই বাড়িতে রেখো না। দেখেছো আজকে এই মেয়ে আমাদের সংসারে কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার মেয়ের সংসার ভাঙতে যাচ্ছে। তোর এত বড় সাহস,
স্বামীকে তুই দখল করতে চাস? হ্যাঁ, দখল করতে চাস? তোর আমি দেখাচ্ছি মজা। চাচিমা বিশ্বাস করেন, আপনারা যেমনটা ভাবতেছেন তেমন কিছুই হয়নি। দাও মা দাও, আরো দাও। কত বড় সাহস আমার হবু হাজবেন্ডের উপর সে নজর দিচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে আরো কয়টা দিতে হবে, আরো কয়টা দিতে হবে। আন্টি থামুন, কি করতেছেন আপনি এগুলো? ওর গায়ে কেন হাত তুলতেছেন? আর আপনি বারবার বলতেছেন মেয়ের জামাই মেয়ের জামাই। আমি কখন আপনার মেয়ের জামাই হলাম? আমি তোকে কেন বিয়েই করিনি। এ তুমি কি বলছো বাবা? আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়ে গেছে, আর এখন তুমি বলছো আমার মেয়েকে বিয়েই করনি? মানে হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। এই বাড়িতে যদি আমি বিয়ে করি আমার অমঙ্গল হবে। অমঙ্গল মানে? তুমি এসব কি বলছো? যেদিনই আমি এই বাড়িতে আসি আমার কিছু না একটা কিছু সমস্যা হয়। সকালবেলা আপনি যখন আমার রুমে চা নিয়ে গিয়েছেন, আপনার মুখ দেখার পর থেকে আমার ঝামেলা যাচ্ছে। অলরেডি আমি আমার ব্যবসা লস খেয়ে বসে আছি। না না, আপনার এই মুখ আমি দেখতে চাই না আঙ্কেল। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে হবে না মানে? এই তুমি কি এসব বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, শুধুমাত্র তোমার মায়ের জন্য, তোমার এই মার অলক্ষী মুখ দেখার জন্য। যদি আমাকে বিয়ে করতেই চাও তোমার মাকে বাড়ি থেকে বের করতে হবে। মা তুমিও না, আজকে শুধু তোমার জন্য আখির বিয়েটা ভেঙে যাচ্ছে। তুমি কেন গেলা চা নিয়ে? আমাকে বলতা, আমি যেতাম। কি শেষ পর্যন্ত ওর জন্য আমি অপয়া হয়ে গেলাম? আমাকে তোরা সবাই অপয়া বলছিস, আমার এই মুখটা অপয়া। এই, আমি কি অপয়া? আমি আন্টি আই এম সরি। আসলে কথাগুলো আমি আপনাকে এভাবে বলতে চাইনি, আমি বলতে বাধ্য হয়েছি। একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন তো, আমি আপনাকে যখন কথাটা বললাম যে আপনার মুখ দেখলে অকল্যাণ হবে, আপনার মতো মহিলা যে বাড়িতে আছে সে বাড়িতে শুভ কোনো কিছু হতে পারে না, আপনার কতটা খারাপ লেগেছে? আপনি ছাদে এসে মুখ বুঝে একা একা কান্নাকাটি করছেন, কিন্তু কিন্তু ওই মেয়েটা গত 24টা বছর একা একা এভাবে কাঁদতেছে। কখনো তার দিকে একটাবার তাকাইছেন যে আপনার এই বলা কথাগুলো তার কাছে কতটা খারাপ লাগে? আপনি কখনো দেখেন? আন্টি বিশ্বাস করেন, আজকে আমি যা যা করেছি সবকিছু আপনাকে শুধুমাত্র বোঝানোর জন্য। এই যে মেয়েটার সাথে আপনারা এরকম ব্যবহার করেন, আচ্ছা বলেন তো আপনারা ছাড়া ওর কেউ আছে? এই যে আপনি ভাবেন যে ওর মা বাবা হয়তো ওর জন্য মারা গিয়েছে, আচ্ছা ওর কি দোষ বলেন তো? ও তো তখন ছোট ছিল, ও কি কোনো কিছু বোঝে এগুলো? দেখেন, কে বাঁচবে কে মরবে সেটা সব কিছুই আল্লাহর হাতে। এগুলো এগুলো ওর জন্য কোনো কিছুই হয়নি, এটা আপনার ভুল ভ্রান্তি। চিন্তা করে দেখেন যে তার এত বড় একটা পরিবার থাকতেও সে বড় হয়েছে কোথায়? এতিমখানায়। আপনারা তার কাছের মানুষ থাকতেও তার কেউ নেই। আপনি একটাবার চিন্তা করে দেখেন তো, এই যে গত 24টা বছরে যা যা কিছু হয়েছে এর বিন্দু পরিমাণ কি ওর জন্য হয়েছে বলেন? যেটা যার নিয়তি সেটা তার সাথে হবেই আন্টি। আর তারপরেও আপনারা দিনের পর দিন ওকে কষ্ট দিয়েই যাচ্ছেন, আর এই কষ্ট সহ্য করতে করতে আজকে এই পর্যন্ত। কোন দিন কি একটা করে বসে কিছু বলা যায়? দেখেন আন্টি, আমরা যে একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলো কুসংস্কার। কার কখন কি হবে না হবে সব কিছু আল্লাহর হাতে, এগুলো কোনো কিছুই আমাদের হাতে না আন্টি। আসলে বাবা তুমি তো ঠিকই বলেছ, আর এই বিষয়টা আমরা এইভাবে কখনো ভেবে দেখিনি। আর এবার বাবা যখন মারা গিয়েছে তখন আমরা সবাই ভেঙে পড়েছি। আসলে আমরা সবাই ওর বাবাকে অনেক ভালোবাসতাম। আমরা ভাবলাম যে ওই হয়তো জন্ম হওয়ার পর ওর বাবা মারা গিয়েছে, ওর মা মারা গিয়েছে, এই জন্য ওর তোমার চাচা অনেক রাগ হয়ে আছে, তো ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে। তো তোমার আঙ্কেলের দেখা দেখি না আমরাও খুব খারাপ ব্যবহার করি। আমরা কখনো বিবেচনা করে দেখিনি যে আসলে ও তো তখন ছোট ছিল, ওর তো এগুলো কোনো হাত নেই। বাঁচা মরা রিজিক এগুলো তো সব আল্লাহর হাতে। ছোট একটা বাচ্চার তো এগুলো কোনো কারণই হতে পারে না। আমরা আসলে অনেক ভুল করেছি বাবা।
ওকে ছোটবেলা থেকে আমরা অবহেলা করেছি। তুমি ঠিকই বলেছো মমতা, আসলেই অন্যায় করেছি। এই 24 বছরে যা আমি বুঝতে পারলাম না, তুমি এসে এই কথা আমাদেরকে বুঝিয়ে দিলে বাবা। সব কথাই আমি শুনেছি। আসলে বাবা মা মারা যাবার পর আমি ছোট ভাইটাকে খুব ভালোবাসতাম। ওর জন্মের সময় যখন ওর বাবা মা মারা যায়, তখন থেকে আমি মনে করি ওর জন্য দায়ী। আমি চরম কুসংস্কারের মধ্যে পড়ে যাই। 24 বছর আমি মেয়েটাকে দূরে রাখি, দূর চেয়ে করি। বুকের যন্ত্রণায় আমি ওকে মেনে নিতে পারিনি বাবা। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। বাবা মা মারার মেয়েটার যে এত কষ্ট আমি কখনোই বুঝে দেখিনি। মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তোর বাবা মা নেই, তাতে কি হয়েছে? আমি তোর বাবা। আমি এ ভুল আর করবো না মা। পারলে আমাকে ক্ষমা করিস মা। মারে, আমিও তোকে অনেক অবহেলা করছি, তুই আমাকে ক্ষমা করে দে। আজকে থেকে তুই আমার মেয়ে, আমার বড় মেয়ে, তুই আমার বড় মেয়ে।